ওয়েলকাম টু নীট একাডেমি। তো আজকের ক্লাসটি হবে ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স 2018 সালের জিকে কোশ্চেন। তো টোটাল জিকে কোশ্চেন তোমাদের 25টা থাকবে এখানে, এবং এই 25টা কোশ্চেন কিন্তু তোমাদের আলোচনা হবে। ঠিক আছে, তো এর আগে 2018 সালের কনস্টেবল প্রিলিমস, 2018 সালের কনস্টেবল মেন্স এবং ডাব্লিউবি লেডি কনস্টেবলের যে প্রিলিমস সেটাও কিন্তু আলোচনা হয়েছে। টোটাল 3টা ক্লাস কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আলোচনা হয়ে গেছে, এবং সেগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, এবং চ্যানেলে প্রথম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ক্লাস পেতে গেলে। নেক্সট, তো আমরা চলে আসছি প্রথম কোশ্চেনে। এখানে বলছে হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? আবুল ফজল, বি কাফি খা, সি গুলবদন বেগম, ডি হামিদা বানু বেগম। তো তোমরা কোশ্চেনগুলো প্রথমে নিজেরাই চেষ্টা করবে দেওয়ার, তারপর তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিবে। তাহলে হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। ঠিক আছে, এছাড়া যদি বলে বাবর নামা, বাবর নামা বাবর নামা কে রচনা করেন? বাবর নিজেই, তাই না? এছাড়া আইন ই আকবরী বা আবুল ফজল, ঠিক আছে, আইন ই আকবরী, আইন ই আকবরী বা আবুল ফজল, আইনি আকবরী সব তো খেটে গেল। আইনি আকবরী বা আকবর নামা, ঠিক আছে, আবুল ফজল তো রচনা ইয়ে লেখান, তাই না? আইনি আকবরী বা আকবর নামা, ওকে, আকবর নামা রচনা করেন আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন? স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত? সকারি, ঠিক আছে। তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে আমরা জানি, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত, এবং শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এখান থেকে আমরা অনেক কিছু কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিষ্ঠাতা, তাহলে কি এটা হবে গুপ্ত বংশ, আমি লিখে রাখি। গুপ্ত বংশটা খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউবি কোশ্চেন, ডাব্লিউবি পরীক্ষার জন্য, কারণ প্রত্যেক মানে এক্সামে কিন্তু গুপ্ত বংশ থেকে কিছু না কিছু কোশ্চেন আসে। তো তোমরা এই বংশটাকে ভালো করে পড়ে নেবে এবং কমন পাবে 100%। এখানে দেখো এটা কি, অ্যান্সারটার উত্তর কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এবং তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। এছাড়া যদি বলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন পর্যটক ভারতে এসেছিলেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চীনা পর্যটক ফা হিয়ান, চীনা পর্যটক ফা হিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, দ্বিতীয় লিখে দিচ্ছি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভারতে এসেছিলেন। ঠিক আছে, এবং কার রাজসভায়, কার রাজসভায় নবরত্ন বিরাজ করেছিলেন? নবরত্ন, নবরত্ন বিরাজ করছিলেন হচ্ছে এগেইন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এছাড়া তোমাদের অ্যান্সারে তোমাদের এইভাবেও থাকতে পারে, যদি তোমরা কনফিউশন না হয়। অ্যান্সারটা কি থাকবে এখানে? অপশনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত না থেকে
হ্যাঁ, এখানে যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে, চন্দ্রগুপ্ত না এরকম না থেকে কি থাকতে পারে, চন্দ্রগুপ্ত এরকম টু, হ্যাঁ, বা টু এরকম লেখা থাকতে পারে, বা চন্দ্রগুপ্ত দ্বিতীয় এরকম লেখা থাকতে পারে। তো অ্যান্সারটা একই, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বিরাজ করেছিল। এরপর যদি বলি নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট বা এসেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়? এটা হবে প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত, ঠিক আছে। এখান থেকে কতগুলো কোশ্চেন কিন্তু আমরা করলাম, ঠিক আছে। এবার ছাড়া নবরত্ন সময় কি কারা কারা বিরাজ করছিল? নবরত্ন সময় কিছু যেমন বিখ্যাত কিছু কিছু কয়েকটি নাম আমি বলছি, সেটা হলো অমর সিংহ, কালিদাস এবং বরাহমিহির, এছাড়াও আরও আছে, ঠিক আছে। এরকম কোশ্চেন আসে যে কালিদাস, হ্যাঁ, কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের, ঠিক আছে। বা নবরত্ন সময় যে নাম সেটা কি কালিদাস বা বরাহমিহির, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং সমুদ্রগুপ্তের নিকনেম কি লিচ্ছবি দরিদ্র, ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ, তৃতীয় কৃষ্ণ, দন্তেদুর্গ, প্রথম কৃষ্ণ। তো 3 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে দন্তিদুর্গ, ঠিক আছে। রাষ্ট্রকূট বংশের যে প্রতিষ্ঠাতা সেটা ছিল কি দন্তিদুর্গ, এবং রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রাজার নাম হলেন কি হবে, তৃতীয় গোবিন্দ, ঠিক আছে, তৃতীয় গোবিন্দ। নেক্সট, 4 নম্বর কোশ্চেন, ইন্টারপোল এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? বিভিন্ন সংস্থা, তোমাদের স্ট্রাকচার রাখো, বিভিন্ন সংস্থার এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, বিভিন্ন সংস্থার সদর দপ্তর তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। বিভিন্ন সংস্থার সদর দপ্তর, ঠিক আছে। তো ইন্টারপোল এটা হবে স্কটল্যান্ড, স্কটল্যান্ড না ফ্রান্স, ঠিক আছে, এটা ফ্রান্স হবে, হ্যাঁ আমি বললাম। তো ইন্টারপোলের সদর দপ্তরটা হবে ফ্রান্স, ঠিক আছে, ফ্রান্সে হবে রাইট অ্যান্সার। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। নেক্সট, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল। বাংলায় যে সাঁওতাল বা হুল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ বলা চলে, বাংলায় সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1757 সালে, 1764 সালে, 1885, 1855। সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতার নামগুলো কি কি? সাঁওতাল বিদ্রোহের প্রধান বা উল্লেখযোগ্য নেতা হলো সিধু ও কানু, সিধু কানু। তো এই কোশ্চেনটাই শুধু আসে, হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহ উল্লেখযোগ্য নেতার নাম কি, সিধু কানু, মুখস্থ রাখলে হয়ে যাবে, ঠিক আছে। এবার সাঁওতাল বিদ্রোহ কবে? 1855 থেকে আছে, ঠিক আছে, 1855 থেকে 56, ঠিক আছে, 1855 থেকে 56 কিন্তু হয়েছিল, ঠিক আছে। 1855 থেকে 1856 সাল অব্দি কিন্তু এই বিদ্রোহ চলছিল। নেক্সট, মানব দেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকার? ঠিক আছে, এখানে কি বলছে, কার্য কত প্রকার, কার্য অনুযায়ী বলছে। যদি তোমরা জানো যে 46টি আমাদের ক্রোমোজোম আছে, তার মধ্যে আমাদের 44টি কি আছে, অটোজোম, এবং 2টি আছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। তো এখানে কার্য অনুযায়ী, তো কার্য অনুযায়ী কি আমরা দুটো পাচ্ছি, তাই না? একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। তো এটা রাইট অ্যান্সার হবে 2টি।
এবং অটোজোম কি? অটোজোম হচ্ছে আমাদের দেহের বিভিন্ন গঠন, শারীরিক গঠনে কিন্তু আমাদের এই ক্রোমোজোমটি কাজে লাগে। এবং এই যে সেক্স ক্রোমোজোম যেটা হলো XX আর একটা হচ্ছে XY, ঠিক আছে? এই দুটো হলো আমাদের সেক্স ক্রোমোজোম, এটা একটা, এটা একটা, ঠিক আছে? নেক্সট, বিশ্ব অঙ্গদান দিবস। দেখো, ইম্পর্টেন্ট ডে তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। ইম্পর্টেন্ট ডেজ, আমার ইউটিউবে এই ক্লাসটা কিন্তু পড়ানো আছে, তোমরা কিন্তু ক্লাসটা দেখতে পারো চ্যানেলে ভিজিট করে, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডেজ তোমাদের কিন্তু, যেমন বিভিন্ন মাসের ইম্পর্টেন্ট ডে কি, যেমন 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, তাই না? তারপর আহ, 1লা ডিসেম্বর কি হয়? 1লা ডিসেম্বর তোমাদের বিশ্ব এইডস দিবস। তারপর তোমাদের হচ্ছে যদি বলে যে আন্তর্জাতিক নারী দিবস কি, তাহলে হবে 8ই মার্চ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, আমি মুখে মুখে বলে দিচ্ছি, অনেকগুলো আছে। তো এরকম প্রত্যেকটা মাসে আছে, ঠিক আছে? যদি আমি যাই এপ্রিল মাসে, 7ই এপ্রিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 7th এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মে মাসে যদি যাই, 12ই মে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, ঠিক আছে? 12ই মে আন্তর্জাতিক নারী দিবস। জুলাইয়ে ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এসেছিল যে বিশ্ব না, জাতীয় চিকিৎসক দিবস কবে? 1 জুলাই বা 1ম জুলাই তারিখে কিন্তু আমাদের ডক্টর ডে হয়। তো এটা বিশ্ব অঙ্গদান দিবস কবে হয়? এটা রাইট অ্যান্সার কি হবে? এটা 13ই আগস্ট হবে, ঠিক আছে? এটা রাইট অ্যান্সার হবে 13ই আগস্ট। নেক্সট স্লাইডে আমি চলে যাব। আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিল? আজীবিক বা আজীবক যেটাই আসবে সেমই হবে কিন্তু, ঠিক আছে? আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিলেন? গৌতম বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, গোসাল, মহাবীর। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তোমরা নিজেরা চেষ্টা করো। তো আজীবিক ধর্মের প্রবক্তা হলেন গোসাল, ঠিক আছে? গোসাল। এখানে আমি কিছু ধর্ম রিলেটেড যেহেতু কোশ্চেন আসলো, তো কিছু কোশ্চেন তোমাদেরকে ধরি, মানে কিছু কোশ্চেন তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? জৈন ধর্মের জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঠিক আছে? জৈন ধর্মের ফার্স্ট তীর্থঙ্কর, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তারপর সেকেন্ড তৃতীয় এগুলো আসে না, তারপর আসে 23তম, 23rd তীর্থঙ্কর কে ছিলেন? লাস্ট হচ্ছে 24তম। টোটাল কয়টি? 24তম, কিন্তু 24টা কিন্তু তীর্থঙ্কর ছিল। এই প্রথম এবং 23তম এবং 24তম এগুলো কিন্তু পরীক্ষা আসে। তো প্রথম তীর্থঙ্কর কে ছিল? তোমরা চেষ্টা করো অ্যান্সারটা দেওয়ার। তো প্রথম তীর্থঙ্কর কে ছিল? ঋষভদেব বা আদিনাথ, ঋষভদেব বা আদিনাথ, ঠিক আছে? এবার 23তম কে ছিল? পার্শ্বনাথ, পার্শ্বনাথ বা পরেশনাথ। এবার 24তম তীর্থঙ্কর কে ছিল? মহাবীর, ঠিক আছে? তো যদি বলে প্রথম জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম, এটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো যেগুলো দিলাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা আদিনাথ, 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ, 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট স্লাইডে চলে যাই। আহ নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণ? দেখো, ভিটামিন তো পড়ে রাখতেই হবে, ভিটামিন ছাড়া কিন্তু ভিটামিন ইম্পর্টেন্ট পুলিশ পরীক্ষার জন্য, ওকে, এবং অন্যান্য এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেজন্য কি ভিটামিনের যে চ্যাপ্টারটা আছে সেটা পড়ে নেবে। এবং ভিটামিনে এখানে কি বলছে? জলে দ্রবণীয় নয়, ঠিক আছে? জলে দ্রবণীয় কি কি? যদি আমরা জানি জলে দ্রবণীয়, তাহলে আমরা জেনে রাখি কি কি হবে। জলে দ্রবণীয় যদি আমরা মনে রাখি, তাহলে বি, সি
আর কি, তো এখানে অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এখানে বি সি পি দুটোই আছে, কিন্তু কে নাই, কে নেই, তাই না? কে হবে আমাদের তেলে দ্রবণীয় বা, ঠিক আছে, তেলে দ্রবণীয়, জলে দ্রবণীয় একটা আছে, একটা তেলে দ্রবণীয় বা স্নেহ পদার্থে দ্রবণীয়। তো এটা যদি আমি এখন জানি, তার তেলে দ্রবণীয় কি কি আছে, জলে গেল, হ্যাঁ, এবার যাব আমি তেলে দ্রবণীয়। তো ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে। তোমার চ্যানেলে প্রথম ভিডিও থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ডাব্লিউপি রিলেটেড যত কিছু কোশ্চেন হয় এখানে এখানে যত কিছু মানে তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। ওকে, এবার তেলের দ্রবণে কি হবে, এ ডি ই কে। তো এটা সংক্ষেপে মুখস্থ রাখার হলো এদিকে, তুই এদিকে আয় তো, তাই না? তো এইভাবে মুখস্থ করবে এদিকে, 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 এ ডি ই কে, তাই না? আর এইভাবে কিন্তু তোমরা মুখস্থ রাখবে এবং একটা সহজ কোশ্চেন। এবং এখানে ভিটামিন থেকে আরো কোশ্চেন আছে, যে ভিটামিন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, তারপর ভিটামিনের এর অভাবে কি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, ভিটামিন এর অভাবে, তারপর ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, এগুলো কিন্তু আছে। যেমন ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয় বা ত্বক খসখসে হয়ে যায়। সি এর অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট বা বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিওমেলেশিয়া রোগ হয়, ঠিক আছে? এবং ভিটামিন বি এর তো আরো ভাগ আছে, যেমন বি 1, বি 3, বি 2, তারপর বি 9, ঠিক আছে, বি 12, এগুলো কিন্তু আছে, ভাগ আছে। এবং ভিটামিন কে এর অভাবে কি হয়, রক্ততঞ্চনে বাধা হয়, মানে রক্ত জমাট বাঁধে না কেটে গেলে। আর ই এর অভাবে হয় তোমাদের রক্ত মানে মানে ওল্ড দেখায়, ঠিক আছে, কম বয়সে তোমাদের বৃদ্ধ বৃদ্ধ দেখাবে এরকম, ঠিক আছে? তো এটা হবে, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। এবং তার সাথে রাসায়নিক নাম এ ডি ই কে, তারপর বি এর অনেকগুলো ভাগ আছে, সেগুলো রাসায়নিক নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এবার 10 নম্বর কোশ্চেন কি বলছে, 10 নম্বর কোশ্চেন, ভারতের উৎকর্ষ পরিষদের সাম্প্রতিকতম সমীক্ষায় কোন রেল স্টেশনটি দেশের মধ্যে পরিচ্ছন্নতম রেল স্টেশনের তকমা পেয়েছে? তো এটা একটা কি কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার সিএ। তো এটা আমি সেটা করে দিচ্ছি, তবে বর্তমানে আমাদের সিওর প্রথম করে রাখতে হবে, ঠিক আছে? রেল এর সিও, রেল এর সিও কে আছে, এটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, সেজন্য স্টার দিয়ে রাখলাম। এটা কিন্তু চেঞ্জ হয়, নিজেকে আপডেট রাখতে হবে। তো এর বর্তমান কে আছে, সতীশ কুমার, ঠিক আছে, কে আছে, সতীশ কুমার। এর আগে ছিল জয়া বর্মা সিনহা। নেক্সট স্লাইডে চলে যাই। 11 নম্বর কোশ্চেন, নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? ঠিক আছে, কোন মেটালটি আমাদের জলের থেকে হালকা? এখানে যেগুলো অপশন দেওয়া আছে সেগুলো হলো পটাশিয়াম, পারদ, সোডিয়াম, ক্যালসিয়াম। তো সোডিয়াম, পারদ, পটাশিয়াম, এটা কি হবে রাইট অ্যান্সার? তো নিজেরা চেষ্টা করো, এটা হবে রাইট অ্যান্সার, সোডিয়াম। এই ধাতুটি হলো জলের থেকেও হালকা, ঠিক আছে? তাহলে স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু যদি বলে, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু হলো পারদ, ঠিক আছে? এখানে যে পারদ আছে এটা হলো স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু। স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু। নেক্সট, লিউকোপিনিয়া কখন হয়? রেড ব্লাড কর্পাসেলস এর সংখ্যা স্বাভাবিক থেকে কমে গেলে, মানে আরবিসি। রেড ব্লাড কর্পাসেলস এর স্বাভাবিক থেকে বেড়ে গেলে, হোয়াইট ব্লাড কর্পাসেলস মানে শ্বেত রক্তকণিকা, যেটা স্বাভাবিক থেকে কমে গেলে, হোয়াইট ব্লাড সেটা বেড়ে গেলে, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার হবে সি, ঠিক আছে? যদি শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, এটাকে সংক্ষেপে কি বলা হয়, ডাব্লিউবিসি, আর এটাকে আরবিসি, ঠিক আছে? বা বাংলায় বলে হচ্ছে লোহিত রক্তকণিকা, আর এটা হবে শ্বেত রক্তকণিকা। আর একটা কি আছে আমাদের, অনুচক্রিকা আছে, তাই না? একটা আছে অনুচক্রিকা।
তাহলে যখন হোয়াইট ব্লাড কর্পাসেল বা ডাব্লিউবিসি কমে যাবে স্বাভাবিকতে, তখন কিন্তু আমাদের লিউকোপোনিয়া তখন হবে, রোগটি হবে। ওকে, 13 নম্বর কোশ্চেন কি বলছে, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সহজ কোশ্চেন সব থেকে, এবং সোলার সিস্টেমটা অবশ্যই তোমাদের মুখস্থ করে রাখবে, সোলার সিস্টেম। আর একটা জিওগ্রাফি থেকে তোমাদের বলবো যে অ্যাটমসফিয়ারিক লেয়ার, ঠিক আছে, অ্যাটমসফিয়ার লেয়ার, এই দুটো এইগুলা কিন্তু পরীক্ষা কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। অ্যাটমসফিয়ার লেগে ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এগুলো কিন্তু আসে, এবং সোলার সিস্টেম থেকেও আসে। সোলার সিস্টেম থেকে যে কি মানে কয়টি গ্রহ আছে, এবং সবচেয়ে বড় গ্রহের নাম কি, লাল গ্রহ কাকে বলা হয়, সবুজ গ্রহ কাকে বলা হয়, তারপর নীল গ্রহ কাকে বলা হয়, তাই না, এগুলো কিন্তু আসে। তো সোলার সিস্টেমের সব থেকে ছোট গ্রহ কি, এটা রাইট অ্যান্সার হবে বুধ বা মার্কারি। এছাড়া বলা হয় মঙ্গলকে কি বলা হয়, লাল গ্রহ বলা হয়, তাই না, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। শনির হচ্ছে একটা কি আছে, নির্দিষ্ট রিং এর মতো একটা বলয় আছে। শুক্র সব থেকে হটেস্ট প্ল্যানেট বা উষ্ণতম গ্রহ, ঠিক আছে, হটেস্ট প্ল্যানেট, উষ্ণতম গ্রহ, ঠিক আছে, উষ্ণতম গ্রহ। এছাড়া আহ, যদি বলে সবচেয়ে বড় গ্রহের নাম, যেখানে বলছে সবচেয়ে ছোট গ্রহ, তাই না, এবার যদি বলে বড় গ্রহের নাম কি, সবচেয়ে বড় গ্রহের নাম, তা বড় গ্রহের নাম কি হবে, বৃহস্পতি, বৃহস্পতি গ্রহ। এবার যদি বলে সবচেয়ে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি, তাহলে হবে কি শনির উপগ্রহের সংখ্যা, শনির উপগ্রহ উপগ্রহ এর শনির উপগ্রহের সংখ্যা বেশি, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটাই পড়বে। এমন যদি বলে নীল গ্রহ, নীল গ্রহ নীল গ্রহ বলা হয় কাকে, নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীকে। তো অনেক কোশ্চেন আমি বলে দিলাম, তো এছাড়া আরো আছে, তোমরা অবশ্যই সেটা সোলার সিস্টেমটাকে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে, এবং ভালোভাবে পড়লে কিন্তু এখানে কোশ্চেন কিন্তু আসে। 14 নম্বর কোশ্চেন কি বলছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? তো তোমরা নিজেরা চেষ্টা করো, পালি, নেপালি, তামিল, সংস্কৃত। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে রাইট অ্যান্সার হবে পালি, পালি ভাষা কিন্তু রচিত, এবং বৌদ্ধ ধর্মের ত্রিপিটক যদি বলে হ্যাঁ, ত্রিপিটক যে আছে সেটা হলো বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রধান, বৌদ্ধ ধর্মগ্রন্থের কি প্রধান একটা ধর্মগ্রন্থ, ঠিক আছে, এটা কি প্রধান ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মের প্রধান একটা ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। এবং ত্রিপিটককে আমরা তিন ভাগে ভাগ করি, বিনয় পিটক, সুত্ত পিটক, আরেকটা কি আছে, বিনয় পিটক, সুত্ত পিটক, আর একটা কি অভিধর্ম পিটক, তাই না, অভিধর্ম পিটক, এই তিনটে কিন্তু আছে। 15 নম্বর কোশ্চেন, কোন শহরে 2018 এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন থাকে, তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে। প্রত্যেকটা এক্সাম, যে কোনো এক্সামে তোমরা যাবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দুটো তিনটা কিন্তু থাকেই। তো এটা রাইট অ্যান্সার কি হবে, এটা রাইট, কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু ছিল এটাকে স্কিপ করবো, জাকার্তা এবং কোলাম্বো অঙ্ক ছিল তখন। এবার জলীয় বাষ্পীয় ভবনের লিনতাপ বা লিটেন্ট হিট হলো 100 ক্যালোরি পার গ্রাম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 537 ক্যালোরি পার গ্রাম, এবং 80 ক্যালোরি পার গ্রাম। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে 537 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। এছাড়া যদি বলে বরফ গলনের লিনতাপ কি, বরফ গলনের লিনতাপ হবে বরফ গলনের বরফ গলনের লিনতাপ হবে বাংলা লিখি 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, তো নেক্সট চলে যাই, এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ও অ্যান্সার চলে এসেছে অলরেডি, ঠিক আছে, তো ব্যাপারটা এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি লিখেছেন স্টিফেন হকিং, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন, এটা কি আছে, এটা খুব
এগুলো মেলানোর একটা ট্রিক আছে, ট্রিকটা আমি বলে দিচ্ছি। এখানে দেখো জেলাগুলির সাথে রাজ্য, এখানে আছে জেলা, এগুলো এগুলো কি এই সাইডে আছে জেলা, আর এইগুলা আছে উল্লেখযোগ্য শহরের নাম। ঠিক আছে, যদি আমরা শুধুমাত্র একটাকে মিলালেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে এরানুগুলাম, ধরে নাও এরানুগুলাম তোমরা অপশনে মিলাতে পারছো না, ঠিক আছে, তো পরের অপশনে চলে আসো। চিত্রকূট, চিত্রকূটও পারছো না তোমরা। ভরতপুর, ঠিক আছে, ভরতপুরটা কোথায় চাও না, ঠিক আছে, পরীক্ষায় এরকম প্রথম দিকে স্কিপ করে যাবে। ঠিক আছে, এবার দেখছি যে হায়দ্রাবাদ, এইদিকে কি কোন রাজ্যের সাথে ধরুন তেলেঙ্গানা, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, তাই এটার সাথে সম্পর্ক আছে। তো অপশনে আমি দেখবো ডি, এই ডি এর টু কোথায় আছে, তাই না, ডি টু এই যে এখানে ডি টু আছে, ডি টু কোথাও আছে আর নেই, নেই। তার মানে কি একটা অপশন দেখি তোমার কিন্তু উত্তরটা হয়ে গেল। যদি এখানে ডি টু থাকে, মানে এখানে যদি আরো দুটো থাকতো তাহলে একটা কি দেখতে হতো। ঠিক আছে, এরানুগুলাম কোথায় অবস্থিত, এরানুগুলাম কেরালাতে অবস্থিত, তাই না? কেরালা রাজ্যে অবস্থিত এরানুগুলাম, তাহলে আমরা A3, এই যে A3 এটা পেয়ে গেলাম। ঠিক আছে, মিনিমাম দুটো একসাথে মিল যেতে পারে, তো এখানে একটা মিলে যাচ্ছে, তার মানে ডাইরেক্ট অ্যান্সার এ। ঠিক আছে, এইভাবে কিন্তু মিলাতে হবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু হবে। 19 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ বা কাকে বলা হয়, পথিকৃৎ কাকে বলা হয়? এটা লর্ড ডালহৌসিকে বলা হয় আর রেলপথের জনক। এবং প্রথম কত সালে ভারতের রেল চালু হয়েছিল? এটা হবে 1854 সালে। এটা কোথায় ছিল? বোম্বে টু থানে, বোম্বে টু থানে। এবং 1853 সালে, 54 কেন লিখলাম ভাই, 1853 হবে, 1854 সালে হবে আহ হাওড়া। 1854 সালে কি হবে? আপনাদের কলকাতাতে, হ্যাঁ, কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে হাওড়া টু হুগলি, হাওড়া টু হুগলি। এবার যদি বলে প্রথম মেট্রো রেল, মেট্রো রেলের কথা যদি বলে, মেট্রো রেল তাহলে কি হবে? মেট্রো রেল চালু হয়েছিল 1800 হবে না, 1900 কত, 84 সালে। ঠিক আছে, এটা 1984 সালে, সেটা কোথায় প্রথম চলে হয়েছিল? কলকাতাতে কিন্তু চালু হয়েছিল। 20 নম্বর, বাংলায় 76-এর মন্বন্তর ইংরেজি কোন সালে হয়েছিল? ঠিক আছে, আমরা বাংলায় আমরা জানি কত সালে, বাংলায় আমরা জানি কিন্তু 1176 সালে। বাংলা যদি সাল বলে 1176, ঠিক আছে, আমি বাংলায় লিখে দিই 1176 সালে আমরা এটা জানি। কিন্তু বলছি এখানে ইংরেজির নাম, ঠিক আছে, এখানে ইংরেজির নাম চাইছে, তার এটা হবে রাইট অ্যান্সার 1770 সালে। উইম্বলডন 2018 মহিলা বিভাগের চ্যাম্পিয়ন কে? এবার দেখো কি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তিনটা চলে আসছে, ঠিক আছে, তাই না, কারেন্ট অ্যাফেয়ার এখানে পর্যন্ত তিনটা চলে আসছে। তো এটা রাইট অ্যান্সার, ওটা অ্যাঞ্জেলিকা কারবার, ঠিক আছে। এটা 22 নম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামের নিচে কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত না? চরমপন্থী, ঠিক আছে, তো এটা হবে গোপাল কৃষ্ণ গোখলে। এটা হচ্ছে নরমপন্থী দলের নেতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এছাড়া আমরা জানি চরমপন্থী দলের নেতাগুলো হলো বিপিন চন্দ্র পাল, ঋষি অরবিন্দ এবং বালগঙ্গাধর তিলক। এছাড়া এখানে যদি আমরা জানি আধুনিক যেহেতু চলে আসছে, যে প্রথম বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তারপর এই দুটো কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে এই দুটোর অ্যান্সার। একজন প্রাপ্তবয়স্ক মানুষদের সাধারণত কতগুলি হাত থাকে? প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, এখানে যদি প্রাপ্তবয়স্ক যখন হয় যায়, যদি বাচ্চাদের বলতো, বাচ্চাদের, বাচ্চাদের হাড় সংখ্যা কত, তো বাচ্চাদের হাড় সংখ্যা বললে 300টি হবে, ঠিক আছে, কয়টি? 300টি। আর যদি বলে প্রাপ্তবয়স্ক তাহলে হবে 206টি, ঠিক আছে, 206টি। 24 নম্বর, প্রকাশ পাড়ুকোন কোন খেলার সাথে যুক্ত? প্রকাশ পাড়ুকোন, তো এটা হবে ব্যাডমিন্টন। প্রকাশ পাড়ুকোন
ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। দেখছো স্পোর্টসের প্রত্যেকটা এক্সামে আসছে স্পোর্টস, কে কোন খেলার সাথে যুক্ত, ইম্পর্টেন্ট টপিক। দেখো লাস্ট কোশ্চেন, 2018 সালের লেডি কনস্টেবলের মেন্স এক্সামের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। ফ্লেক্সর পেশির উদাহরণ হলো হিপ পেশি, হাতের বাইসেপস, হাতের ট্রাইসেপস, না লেটিসমাস টর্সি। তো এটা হবে হাতের বাইসেপস, ঠিক আছে। তো হাতের বাইসেপস ইজ দ্য রাইট অ্যান্সার। তো অবশ্যই তোমরা কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, ঠিক আছে। লাইক করতে তোমরা খুবই কম করছো, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের আরও প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন আসতে থাকবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে, এবং যেগুলো তোমাদেরকে দিলাম মানে হোমওয়ার্ক, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে বা পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।